আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর গণিত পিপাসু শিক্ষার্থীরা, তোমাদের জন্য সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবচেয়ে সহজ টেকনিকের মাধ্যমে গণিত শেখানোর চেষ্টা করব এবং তোমাদের একদম সাধারণ গণিত ও উচ্চতর গণিতের যত যা আছে সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স এবং অনুশীলনের যতগুলো ম্যাথ আছে সবকিছুই পেয়ে যাবে আমাদের এই এক চ্যানেলে একদম ফ্রিতে। আমাদের এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাকে কোথাও কোচিং বা প্রাইভেট পড়তে হবে না, এইটুকু নিশ্চিত, তোমাকে কোথাও কোচিং বা প্রাইভেট পড়তে হবে না। তো চলো আমরা শুরু করি। একদম তোমাদের দিয়ে একদম আমরা ভালো কিছু শুরু করার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে ভালো কিছু শুরু করতে হলে সবাইকে সাথে নিয়ে শুরু করা উচিত। তো আমি তোমাদের অনুরোধ করব যে আমাদের এই চ্যানেল সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটু শুধু শেয়ার করিও, যে এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এসএসসির সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের যত যা আছে খুঁটিনাটি অনুশীলনের ম্যাথ, সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স সবকিছু হচ্ছে তোমার কাছে নিয়ে আসছি, এই একটি চ্যানেল পেয়ে যাবা। তো চলো এখন আর আমরা বেশি কথা না বলে শুরু করি। আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় 1-এর বাস্তব সংখ্যাটা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা। তো চলো এখন আমরা শুরু করি। বাস্তব সংখ্যা নিয়ে বিস্তারিত জানবো। দেখো, এই বাস্তব সংখ্যা, আমাদের দুনিয়াতে দুই ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে যে কাল্পনিক সংখ্যা। বা দুনিয়াতে আমরা বাস্তবে যা দেখতে পাচ্ছি, বাস্তবে যা কিছু দেখতে পাচ্ছি চোখ দিয়ে, সেগুলো কি বাস্তব। তো হচ্ছে বাস্তব, আর যেগুলো অনেক কিছু আছে যেগুলো কাল্পনিক, অনেক কিছুই আছে তোমার হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু গণিতের অধ্যায়, তাহলে এখানে সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। তো এখানে আমরা কিছু আমাদের কিন্তু দুনিয়াতে কি বাস্তব সংখ্যা আছে এবং কাল্পনিক সংখ্যা আছে, দুই ধরনের সংখ্যা আছে। তো এই হচ্ছে অধ্যায়টা আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা, এবং বাস্তব সংখ্যার যতগুলো ভাগ আছে খুঁটিনাটি সবকিছু হচ্ছে আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো হচ্ছে দেখো, তো বাস্তব আর কাল্পনিকের মধ্যে হচ্ছে কিন্তু একটা পার্থক্যটা হচ্ছে বাস্তব সংখ্যা তোমার হচ্ছে কোনগুলো, যেগুলো আমরা বাস্তবে যেগুলো দেখি আর কি, যে 2, 3, 4, এই হাজার, তোমার হচ্ছে 0.5, এই তোমার হচ্ছে ডট ডট ডট, এরকম বাস্তবিক যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর কাল্পনিক সংখ্যার বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে আছে, ঠিক আছে। সেখানে তোমার থিওরি বলো, ম্যাথ বলো, সেগুলো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে গিয়ে জানবো। তো সেই পরবর্তী ক্লাসে আমি কিন্তু তোমাদের হচ্ছে নিয়ে আমার হচ্ছে আরো একটি চ্যানেল আছে, সেখানে তোমাদের একদম বড় ভাই আপুদের অনার্সের ম্যাথ আমি কিন্তু তোমাকে পড়াই। সেখান থেকে আমি এখন তোমাদের হচ্ছে এসএসসির সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের একদম A to Z সবকিছু হচ্ছে তোমাদের জানানোর চেষ্টা করব। তো কাল্পনিক যে বিষয়টা তোমাদের ছোট্ট করে যদি ধারণা দিই, দেখো যে আমরা এই 2/0 বা 1/0 বা হচ্ছে যে কোনো এই তোমার হচ্ছে 5/0, এগুলো সংখ্যার কি আসবে অ্যান্সার বলো তো? তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও, তাহলে 2/0 এর আনসার আসবে ইনফিনিটি। অর্থাৎ এই ইনফিনিটিটা, এটার কিন্তু বাস্তব রূপ নাই, অসীম সংখ্যক, অসীম একটা মান যার কিন্তু বাস্তব রূপ নাই। তো এই ইনফিনিটির যে বিষয়গুলো, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে গিয়ে জানবো। এখন আমরা বাস্তব সংখ্যার চলো বিস্তারিত বিষয়গুলো হচ্ছে জেনে নিই। ঠিক আছে, তো বাস্তব সংখ্যাটা নিয়ে যদি তোমার হচ্ছে বলতে হয় যে আমরা কি হচ্ছে ছোট থেকে আসছি করে বলতো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিক, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, এগুলোর আমরা কি হচ্ছে করি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অনেক কিছুই করি। তো বাস্তবিক এই যে সংখ্যা নিয়ে যে কাজগুলো, এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো এই বাস্তব সংখ্যাকে মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মূলদ, আরেকটি হচ্ছে কি অমূলদ। আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা এবং তোমার হচ্ছে যে মূলদ সংখ্যা। তো এই দুইটা ক্যাটাগরি আমাদের বিস্তারিত জানতে হবে এখন। তার মধ্যে মূলদের অনেকগুলো ভাগ আছে, মূলদের অনেকগুলো হচ্ছে শাখা প্রশাখা আছে, এবং অমূলদের একটি মাত্র ভাগ আছে। তো প্রথমে আমরা অমূলদ সংখ্যাটা নিয়ে ছোট্ট করে যদি তোমাদের ধারণা দিই, যে অমূলদ সংখ্যা সেইগুলোকে P/Q আকারে প্রকাশ করা যায় না। তোমাদের প্রথম অধ্যায়ের একদম 2 থেকে 3 পেজ পরেই দেখবা যে 2/1-2 পেজ পরেই বাস্তব সংখ্যা লিখে একটা ছক করা আছে। এই ছকের যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনাগুলো আমরা কিন্তু এখন তোমার হচ্ছে একদম শুরু করে দিয়েছি। তো সংজ্ঞাগুলো হয়তো বা কোনোটা ওপরে নিচে আছে, একটু তোমরা যে দেখে নিবা। তার বইয়ের মতো করে সাজিয়েছে, আমরা আমাদের মতো করে তোমার হচ্ছে শেখাবো আর কি।
যেটা প্রথমে লাগবে এবং যেটা প্রথমে শিখলে তোমার পরবর্তীটা বুঝতে সুবিধা হবে, সেই ধাপে ধাপে আমরা হচ্ছে এগোবো। ঠিক আছে, তো অমূলদ সংখ্যা যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেই সংখ্যাগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। যেখানে পি কিউটা আমাদের পূর্ণ সংখ্যা, এই পি এবং কিউটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে তোমার যে পূর্ণ সংখ্যা কোনগুলো? এই পূর্ণ সংখ্যার যে সংখ্যাটা সেটা আমরা সামনে একটু জানবো, সামনে গিয়ে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তো পি, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ নট ইকুয়াল জিরো। কিউ নট ইকুয়াল জিরো কেন প্রশ্ন আসতে পারে, কেন কিউ নট ইকুয়াল জিরো? কারণ কিউ এর মান যদি জিরো হয়, তোমার হচ্ছে এখানে দেখো যে কিউ এর মান যদি জিরো হয় তাহলে সেটা ইনফিনিটি সংখ্যা চলে আসবে। যেমন মনে করো যে 2/5, এই যে ইনফিনিটি, এটা তো এটা তো বাস্তব সংখ্যা না, এটা তো বাস্তব মান না। তাহলে বাস্তব, আমরা তো এটা বাস্তব অধ্যায় নিয়ে কাজ করছি, তাহলে সেই দিকে আমরা যাবো না। এই কারণে কিউ এর মান জিরো হতে পারবে না। এছাড়া তুমি পৃথিবীতে যত বাস্তব মান আছে নিতে পারবা। তো হচ্ছে দেখো, আর মূলদ সংখ্যাটা অমূলদের বিপরীত। অমূলদের বিপরীত হচ্ছে মূলদ এবং মূলদের বিপরীত হচ্ছে অমূলদ। তাহলে মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে পি বাই কিউ আকারের সংখ্যা কোনগুলো সেগুলো তো আমাকে একটু জানতে হবে, তাই না? পি বাই কিউ, যে দেখো 1/2, একে আমরা যদি তোমার হচ্ছে দশমিক, তোমার ক্যালকুলেটারে চাপ দিই তাহলে 0.5 আসবে, আসবে না? তারপরে মনে করো 3/2, এই তুমি ক্যালকুলেটারে চাপ দাও, এর মান আসবে কত? যে 1.5 আসবে। ঠিক আছে, এরকম এই যে দেখো এই 0.5 কে আমি 1/2 মানে পি বাই কিউ, ওপরেরটা পি নিচেরটা হচ্ছে কিউ, এই 3/2 1.5 কে কি 3/2 আকারে তোমাকে প্রকাশ করতে পারছি, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। এখানেও কিন্তু কিউ এর মান নট ইকুয়াল জিরো এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা, এখানেও পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউটা হচ্ছে নট ইকুয়াল জিরো। ঠিক আছে, তো মূলদ সংখ্যার সমস্ত সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি এবং এই বাস্তব সংখ্যা থেকে এই মূলদ সংখ্যাকে তুমি যদি বাদ দাও তাহলে কি সংখ্যা আসবে বলো তো? অমূলদ সংখ্যা আসবে। এই অমূলদ সংখ্যার সেটকে আমরা কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি, আমরা এই কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এখন কোন সংখ্যাগুলো, তোমার মনে এখন প্রশ্ন আসছে না যে মূলদকে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে কোন সংখ্যাগুলো পি কিউ আকারে প্রকাশ করতে পারবো না? সে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে যেমন √2, এই √2 কে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। তুমি হচ্ছে সহজভাবে ক্যালকুলেটারে চাপ দাও, ক্যালকুলেটারে চাপ দাও √2 কে, তোমার হচ্ছে অ্যান্সার আসবে, √2 কে তুমি যদি চাপ দাও তাহলে 1.414213 আর ডট ডট সামথিং মান আসছে, মানে যার মানের কোনো শেষ নাই, যার মানের কোনো শেষ নাই, অসীম পর্যন্ত চলতে থাকবে, সেই হচ্ছে সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। আমরা সামনে আর একটু গেলে আরো বিস্তারিত হচ্ছে যে জানতে পারবো। এখন আপাতত তুমি মনে রাখো যে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেমন এই দেখো √3, এটা কিন্তু এটা মূলদ না অমূলদ? এটাও কিন্তু অমূলদ সংখ্যা, কারণ একে তুমি √3 কে ক্যালকুলেটারে চাপ দাও, ক্যালকুলেটারে চাপ দাও √3, এই 1.73, তারপরে হচ্ছে 2050 সামথিং মান আসছে। অতএব তাহলে √3 কি অমূলদ সংখ্যা। এবার 4 কে তুমি হচ্ছে রুট করো, একে রুট করলে 2 আসবে, তাহলে এই যে 2/1, নিচে তুমি 1 হচ্ছে লিখতে পারো না, তাহলে এটা কি মূলদ সংখ্যা। এটা তোমার হচ্ছে সরি, এটা হচ্ছে তাহলে মূলদ সংখ্যা, কিন্তু এটা অমূলদ সংখ্যা, কারণ এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো না। তাহলে এই 4টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন ধরো যে 1 কে তুমি স্কোয়ার করো, 1 কে স্কোয়ার করলে আসবে 1, 2 কে স্কোয়ার করলে আসবে 4, 3 কে স্কোয়ার করলে আসবে কত? 9। তাহলে এই যে 1 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এই 9টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে তুমি যদি রুট করো সেগুলো মূলদ সংখ্যা আসবে। এখন পূর্ণবর্গ নয় এরকম সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা হবে। দেখো যে 1, এই যে দেখো যে এখানে 1, 4 আর 3 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে 1 আর 3 এর মধ্যে কি কি সংখ্যা আছে বলতো? এই যে তোমার হচ্ছে √2 আছে না, এই √3 আছে না, তাহলে দেখো এই যে √2 কই, আমরা হচ্ছে মিশাই ফেলেছি √2 এর মান। আমরা একটু আগে হচ্ছে দেখালাম যে √2 আর √3 কি অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নাই এরূপ সকল সংখ্যায় অমূলদ সংখ্যা হবে। তাহলে তুমি এখানে একটা হচ্ছে লিখতে পারো এভাবে রুট দিয়ে, যে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল, এরূপ সংখ্যার বর্গমূল কি হবে? তোমার হচ্ছে যে অমূলদ সংখ্যা হবে। তুমি হচ্ছে কিউব হচ্ছে ধরতে পারো, কারণ যেমন √27,
একে যদি তুমি কিউব রুট করো তাহলে এর আনসার আসবে কত বলো তো? 3 আসবে। তাহলে এখানে তুমি আরেকটা কথা লিখতে পারো যে পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয় এরূপ এরূপ সংখ্যাকে যদি আমরা কিউব রুট করি তাহলে সেটাও কি হবে? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার মূলত একটা ক্যাটাগরির আছে, অমূলদ সংখ্যার একটি মাত্র ক্যাটাগরি আছে। তো সেটা আমরা একটু হচ্ছে শুধু দেখবো, তারপরে আমরা মূলদের একদম খুঁটিনাটি বিস্তারিত যত যা আছে সবকিছু হচ্ছে জানবো। কারণ অমূলদ সংখ্যা মাত্র একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আর মূলদ সংখ্যার অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো শাখা পোশাক অনেকগুলো আছে। তো সেটা তো আমরা অমূলদ সংখ্যাটা ছোট্ট করে জানি, এবং এখানে তুমি ছোট্ট করে একটু শিখলে যখন আমরা মূলদ সংখ্যাটা বিস্তারিত ভাবে শিখবো তখন এটা তুমি বুঝতে পারবে। এই অমূলদ সংখ্যার একটি মাত্র যে তোমার যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে অসীম, অসীম অনাবৃত্ত, অনাবৃত্ত দশমিক সংখ্যা, অনাবৃত্ত তোমার হচ্ছে দশমিক সংখ্যা। এই হচ্ছে সংখ্যাগুলো আসলে কি, এটা তোমাকে আমি বলবো, একটু তুমি ধৈর্য ধরো। আমরা মূলদ সংখ্যা যখন মূলদ সংখ্যার যে বিভিন্ন শাখা পোশাখা নিয়ে আলোচনা করব তখন তুমি এই বিষয়টা বুঝে যাবা। তো এখানে যদি তোমাকে ছোট্ট করে বলি যে এখানে যে অনাবৃত্ত মানে যার পুনরাবৃত্তি হবে না, যার পুনরাবৃত্তি হবে না, যেমন দেখো যে মনে করো যে আমি ক্যালকুলেটরে চেপে মান পেলাম যে 1.3232, দেখো যে 3232টা পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এই অসীম অনাবৃত্ত যে সংখ্যাগুলো সেইগুলো এখন তুমি যদি এখানে মনে করো তোমার পুনঃপুনিক দাও তাহলে এটা কিন্তু আবৃত্ত হয়ে গেল। তো এই যে ক্যাটাগরিটা এটা মূলতে চলে এসেছে। তো যে সংখ্যাগুলো পুনরাবৃত্তি হবে না, যেমন 2.09235 যে ডট ডট এভাবে অসীম পদ পর্যন্ত চলতে থাকবে, সেই সংখ্যাগুলো হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা। মূলত এই অমূলদ সংখ্যাগুলোই হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা। তো আমরা এখানে আর হচ্ছে বিস্তারিত এখানে ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ এখানে যদি তোমাকে একটু আমি ব্যাখ্যা করে দিই তাহলে তুমি এই অসীম অনাবৃত্তটা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো এখন আমরা মূলদ সংখ্যার খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করি, মূলদ সংখ্যাটা একটু বিস্তারিত জানবো, চলো। তো তোমরা যদি এইভাবে ধরে ধরে একদম বেসিক ধরে ধরে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ঠিক আছে? এবং কোন হচ্ছে টপিকের ভিডিও, কোন টপিক নিয়ে ভিডিওটা চাও প্রথমে, বা কোন ম্যাথটা তুমি সলভ করতে পারছো না সেগুলো হচ্ছে আমাকে জানালে আমি ইনশাল্লাহ তোমাকে সবগুলো ম্যাথ, সৃজনশীল, সিকিউ, এমসিকিউ এবং ক্যালকুলেটর হ্যাক সবকিছু হচ্ছে আমরা হচ্ছে তুমি যে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো এখন আমরা মূলদ সংখ্যার যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যাকে আমরা জানলাম যাকে আমরা P/Q আকারে যে সমস্ত সংখ্যাকে প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার আবার প্রধানত দুইটা ক্যাটাগরি আছে। মূলদ সংখ্যার দুইটা হচ্ছে প্রধান ক্যাটাগরি আছে, তার মধ্যে আছে ভগ্নাংশ সংখ্যা, প্রথমে ভগ্নাংশ সংখ্যা, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা, পূর্ণ কথাটা আসলে যে আমাদের মাথায় যে হচ্ছে চিন্তাটা আসে যে পূর্ণ এবং ভগ্নাংশ মানে যার মাঝে ভগ্নাংশ কিছু থাকবে, মানে দশমিকের পরে কিছু থাকবে, বা যাকে ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো লেখা হয়, এই মনে করো 3/2, একে তুমি দশমিক দিয়েও লিখতে পারো, আবার 3/2 এর যে মানটা 1.5 এভাবে লিখতে পারো। তো এই ভগ্নাংশের ক্যাটাগরি আছে যে দশমিক আর তোমার হচ্ছে সাধারণ ভগ্নাংশ, তো সেগুলো আমরা ব্যাখ্যাতে যাব পরবর্তীতে। তো এখানে যে তোমাকে বিষয়টা বলতে যাচ্ছি যে ভগ্নাংশ মানে কি, দশমিকের পর কিছু থাকবে সেগুলো ভগ্নাংশ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে যেগুলো পূর্ণ, দশমিকের পর কিচ্ছু থাকবে না, সলিড সংখ্যা, দশমিকের পর কিচ্ছু থাকবে না, একদম সলিড সংখ্যা, সেই সংখ্যাগুলো হচ্ছে কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা এখন কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা শূন্য সহ সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক সমস্ত অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি সংখ্যাটা এইভাবে সংক্ষেপে লিখতে পারো যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড। এখন প্রশ্ন আসতে পারে যে অখণ্ড কথাটা কি, মানে যেটা খণ্ডিত অংশ নয়, মানে এই একই কথা যে দশমিকের পরে কিছু থাকবে না, সেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্যাটাগরিতে আসবে।
তো এখন তোমার আরো মনে এখন প্রশ্ন চলে আসছে যে ধনাত্মক সংখ্যা তাহলে কোনগুলো, ঋণাত্মক সংখ্যাগুলো কোনগুলো, সেগুলোর হচ্ছে যে এখানে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে। আমরা ধাপে ধাপে যাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে দেখো যে আমরা পূর্ণ সংখ্যা সেগুলোকে বলছি যেগুলো শূন্য সহ এবং সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে এই যে মনে করো এখানে ধনাত্মক আসতে পারবে, ঋণাত্মক আসতে পারবে। তাহলে যদি আমি এখানে 3 নিই, -2 নিই, -1 নিই, 0 নিই, কোনো সমস্যা আছে? মানে দশমিকের পরে কিচ্ছু নাই, এগুলো সংখ্যাতে কি দশমিকের পর কিচ্ছু নাই, সলিড একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ কথাটা আমার মনে হয় বললেই তোমার মনে চলে আসছে যে পূর্ণ মানে কোনো কিছু ভাঙা কিছু থাকবে না, একদম পূর্ণ 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 হয়ে আছে, ঠিক আছে। তারপরে যে 1 2 3 ডট ডট, এটাকে যদি তোমাকে সংখ্যা রেখা দেখায় যে এই যে এই 0 থেকে এদিকে হচ্ছে 1 2 3 আর এদিকে হচ্ছে -1 হচ্ছে -2, এই তোমার এইভাবে চলতেই আছে। ডান দিকে আমরা সংখ্যা ডান দিকে সাধারণত ধনাত্মক দিকে যাই আর বাম দিকে ঋণাত্মক দিকে যাই। তাহলে এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তো এখানে কোনো দশমিক সংখ্যা নিয়ে আসা যাবে না, দশমিকটা এই যে ক্যাটাগরিতে যাবো। এখন আমরা এই পূর্ণ সংখ্যার সমস্ত খুঁটিনাটি বিষয় জানবো, তারপরে আমরা ভগ্নাংশের যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো জানবো, ঠিক আছে। তো এখন আমরা চলো পূর্ণ সংখ্যাতে যাই। তো আশা করি তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণা পাইলাম, যেখানে পূর্ণ সংখ্যার ভিতরে কি থাকবে না, কোন দশমিক কোনো কিছু থাকবে না। এবার দেখো আমরা পূর্ণ সংখ্যাকে আবার 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পূর্ণ সংখ্যাকে 3টা মূলত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটা কি কি? পূর্ণ সংখ্যার যে ক্যাটাগরি সেটা বলছে যে প্রথমে বলছে যে ধনাত্মক সংখ্যা। প্রথমে কি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আরেকটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো যে পূর্ণ যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা 3টা মূলত ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, না ধনাত্মক সংখ্যা 0, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন এই সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দিচ্ছি। দেখো ধনাত্মক সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলো 0 চাইতে বড় সে সমস্ত সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। 0 চেয়ে বড়, 0 চাইতে বড় পৃথিবীর সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখানে খণ্ড বা অখণ্ড এসব কথা কিন্তু আসে নাই, এখানে শুধু বলছে সংখ্যাতে। তোমরা কিন্তু সংখ্যাগুলো একটু বই থেকে দেখে নেবা, তোমাদের বই তো সবার কাছে আছে, তাই না? আমি তোমাদের যা শুধু ট্রিক এবং টেকনিক গুলো বলে দিব যে, এবং সহজ করে বুঝাই দিব, বাট সংখ্যাগুলো আমিও বলছি, বাট সংখ্যাগুলো একদম সলিড, সংখ্যাটা একদম বই থেকে তোমার লিখে নিবা, এবং আশা করি আমি যদি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিই তাহলে তুমি সংখ্যাটা বুঝতে পারবা, ঠিক আছে। তো ধনাত্মক সংখ্যা কোনগুলো 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে বড় সমস্ত সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। এবার 0টা কি না, তোমার জিরোটা নিয়ে একটু ব্যাখ্যা করছি, একটু যে তোমার হচ্ছে ওয়েট করো। এরপর দেখো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট সমস্ত সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা, 0 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় সংখ্যাগুলো কোনগুলো বলতো? তোমার হচ্ছে যে 0.5, তারপর হচ্ছে 1, তারপরে মনে করো 5 10 ইত্যাদি ডট সমস্ত সংখ্যা হচ্ছে কি তোমার ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আমরা মূলত আর প্লাস দ্বারা প্রকাশ করি। আর এই ঋণাত্মক সংখ্যা, এই হচ্ছে ঋণাত্মক সংখ্যাটা 0 চেয়ে ছোট। তাহলে 0 চেয়ে ছোট সংখ্যা কি? -1 -2 -2.5 চলতে আছে, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, 0 ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? একটু ভাবো তো যে 0টা ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? তোমরা কি জানো যে 0 ধনাত্মক না ঋণাত্মক? তো চলো আমি তোমাদের একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে 0টা আসলে কি। 0কে তুমি প্লাস মাইনাস করো, তাহলে 0কে তুমি প্লাস করো তাও আসবে 0, 0কে তুমি মাইনাস করো তাও আসবে 0। তাহলে 0 তুমি ধনাত্মক নাও বা ঋণাত্মক নাও, তার কোনো পরিবর্তন নাই। তাহলে পূর্ণ সংখ্যাকে যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক এবং 0, তাহলে 0টা হচ্ছে একটা স্পেশাল সংখ্যা, যা ধনাত্মক না ঋণাত্মক না। 0টা কি? 0 ধনাত্মক সংখ্যাও না ঋণাত্মক সংখ্যা না, কারণ 0কে তুমি প্লাস মাইনাস করলে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন মনে করো যে তুমি +-1 নাও, তাহলে দেখো যে +1 এটা একটা আলাদা জিনিস, আর -1 এটা আলাদা জিনিস, দুইটার মানের কিন্তু পার্থক্য আছে, +1 আর -1 এর পার্থক্য আছে। তুমি যদি +-2 নাও, তাহলে তার মানের কিন্তু পরিবর্তন আছে। +2 মানে তোমার কাছে 2 টাকা আছে, আর -2 মানে এরকম ভাবে তুমি মনে রাখতে পারো যে তোমার কাছে 2 টাকা নাই, তাহলে নাই হার আছে, তাহলে পার্থক্য আছে। কিন্তু 0 তুমি প্লাস মাইনাস করছো, কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে 0টা আমরা এখন থেকে মনে রাখবো যে 0 একটা স্পেশাল সংখ্যা, যা ধনাত্মক না ঋণাত্মক না। আশা করি তোমাদের হচ্ছে একদম
তোমার হচ্ছে একদম ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। তো দেখো এই যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং জিরো, এই সংখ্যাগুলোকে আমরা এইগুলোকে আবার আমরা হচ্ছে যে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখো ঋণাত্মক সংখ্যার আর কোনো ক্যাটাগরি নাই, জিরোর আর কোনো তোমার হচ্ছে ক্যাটাগরি নাই। এই ধনাত্মক সংখ্যাটাকে আমরা আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ধনাত্মক সংখ্যাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাহলে সেই ভাগগুলো কি কি? দেখো ধনাত্মক সংখ্যা যে তিনটা ক্যাটাগরি, সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। কি? মৌলিক সংখ্যা, খুবই খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। আরেকটি হচ্ছে অমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং অমৌলিক সংখ্যা। আর আরো একটি স্পেশাল সংখ্যা আছে, সেটা হচ্ছে ওয়ান, এই ওয়ান। তাহলে ধনাত্মক সংখ্যাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, অমৌলিক সংখ্যা এবং হচ্ছে ওয়ান। তোমাদের একটি কথা আমি তোমার মিস্টেক করেছি, কি কি, যে ঋণাত্মক সংখ্যার সমস্ত সেটকে কিন্তু আর মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। দেখো তো এখানে আরো একটি বিষয় সংজ্ঞা আছে, সেটা আমি এই দুইটা সংজ্ঞা শেষ করার পরে আমি তোমাদের ব্যাখ্যা দেবো। দেখো তাহলে ধনাত্মক সংখ্যাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে অমৌলিক, আর একটা হচ্ছে ওয়ান। ওয়ানটা একটা স্পেশাল সংখ্যা, যেটা মৌলিকও না, আবার অমৌলিক বা এখানে যৌগিক কথাটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। যে অমৌলিক বা যৌগিক সংখ্যা, অমৌলিক বা যৌগিক, ঠিক আছে। এরপরে দেখো যে আমরা মৌলিক সংখ্যার যে বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে তোমার সে হচ্ছে সংখ্যাতে যাব। মৌলিক সংখ্যা কোনগুলো সেটা হচ্ছে বিষয়টা জানবো। চলো এইদিকে আশা করি আর তোমাদের প্রয়োজন নাই। আর ভগ্নাংশটা নিয়ে তোমাদের আমরা এই আলোচনা শেষ করার পর ভগ্নাংশতে যাব, ঠিক আছে। দেখো এবার তাহলে মৌলিক সংখ্যা, দেখো যে মৌলিক সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো যে সকল সংখ্যার উৎপাদক ওই সংখ্যা নিজে এবং এক ছাড়া আর কোনো উৎপাদক নাই, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে দেখো এরকম সংখ্যাগুলো কি, এবং আমি তো প্রথমে সংখ্যাটা লিখি। মৌলিক সংখ্যার যে আমরা সংখ্যাটা জানি, সেটা হচ্ছে যে ওই সংখ্যা নিজে এবং এক ছাড়া আর কোনো উৎপাদক নাই, আর কোনো উৎপাদকই নাই, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এরূপ সংখ্যাগুলো কি কি দেখো। তাহলে দেখো যে এবং মৌলিক সংখ্যাগুলো সাধারণত বিজোড় হবে। সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কিন্তু মৌলিক সংখ্যাগুলো সবগুলোই বিজোড় সংখ্যাই হবে, শুধুমাত্র একটি জোড় সংখ্যা ছাড়া। সে হচ্ছে জোড় সংখ্যাটা কি? সে হচ্ছে জোড় সংখ্যাটা হচ্ছে টু। এই টু ছাড়া যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো বিজোড়ই থাকবে, কিন্তু সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। সমস্ত বিজোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। এখন দেখো আমরা তোমাকে বিস্তারিত দিচ্ছি। এক কিন্তু মৌলিকও না, যৌগিকও না। কেন এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়, সেটা আমি তোমার ব্যাখ্যা দিব। বাট এখন আপাতত আমরা হচ্ছে যে এই মৌলিক সংখ্যা নিয়ে তুমি দেখি। তাহলে দেখো যে এক যেহেতু মৌলিকও না, যৌগিকও নাই, তাহলে একটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, এই একটা বাদ হয়ে গেল। এবার দুইটা হচ্ছে ব্যতিক্রম, যেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। জোর একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে কি টু। কেন দুই মৌলিক সংখ্যা, সেই ব্যাখ্যাটা আমি দিব, জাস্ট তুমি একটু ধৈর্য ধরো। এরপরে দেখো, এবং আমি তোমাকে বললাম যে মৌলিক সংখ্যাগুলো বিজোড় গুলো হচ্ছে প্রাধান্য পাবে, এটা জোরের দিকে যাবে না, জোর একমাত্র টু। তো টু এর পর বিজোড় সংখ্যা কি বলতো? থ্রিকে তুমি ভাঙাতে পারবা। তুমি এখানে টেকনিকটা মনে রাখতে পারো, মৌলিক সংখ্যা চেনার উপায়। মৌলিক সংখ্যা কোন সংখ্যাগুলো আমি দেখলে বুঝে নিব যে এই সংখ্যাগুলো মৌলিক, টেকনিকটা শিখে নাও। মৌলিক সংখ্যাগুলো সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে ভাঙা যায় না বা গুণ করে মেলানো যায় না। তাহলে আমি হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে সহজে চিনতে পারবো? যে সমস্ত সংখ্যাকে আমি ভাঙতে পারবো না বা গুণ করে করে মিলাতে পারবো না, সেই সমস্ত সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে চলো এখন যাই। তাহলে দেখো যে টু এর পর থ্রিকে তুমি কখনো ভাঙাতে পারবা না, তাই থ্রি মৌলিক সংখ্যা। এবার থ্রির পর কে আছে বলো তো? ফোর। তো ফোর তো যেহেতু আমি বলেছি কি যে মৌলিক সংখ্যার মধ্যে জোড় থাকবে না, একটাও জোড় সংখ্যা থাকবে না, শুধুমাত্র দুই ছাড়া, তাহলে ফোর বাদ। এরপরে দেখো ফাইভটা কি? তাহলে মৌলিক সংখ্যা। এরপর ফাইভের পর বিজোড় সংখ্যা সেভেনকে তুমি ভাঙাতে পারবে না। এরপরে হচ্ছে নাইন। এই যে দেখো নাইনটা কি মৌলিক সংখ্যা? নাইনকে তুমি ভাঙাতে পারবে না।
তিনে 3 গুণ করলে কত হয় বলো তো? 9 হয় না? ভাঙাতে পারছো না? ভাঙতে পারছো বা গুণ গুণ করে করে মিলাতে পারছো। তাই 9 মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 9। আর এই যে 3 দেখো যে 3 এবং 1 ছাড়া আর কি এর কোনো উৎপাদক আছে? 3 এবং 1 ছাড়া আর উৎপাদক নাই। দেখো এখানে সংজ্ঞাতে বলছে মৌলিক সংখ্যার যে মূল যে সংখ্যাটা, যে ওই সংখ্যা নিজে এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই। তাহলে দেখো যে 3 যে সংখ্যাটা, এই 3 এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই, তাই এটা মৌলিক সংখ্যা। 5 ওই সংখ্যাটা ছাড়া, এই 1 গুণিত 5, তাহলে ওই সংখ্যা এবং 1 ছাড়া, ওই সংখ্যা নিজে এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। তো 9 তাহলে মৌলিক সংখ্যা 9। এরপরে 9 এর পর বিজোড় সংখ্যা 11 কি মৌলিক সংখ্যা। এরপরে মনে করো তোমার হচ্ছে 13তে যাও, 13 মৌলিক সংখ্যা। এরপরে 15টা বিজোড়, কিন্তু 15 কি মৌলিক সংখ্যা নয়, কারণ 15কে তুমি গুণ করে মিলাতে পারবা, ভাঙতে পারবা। 3 আর 15কে তুমি যদি ভাঙাও, তাহলে যে 1 গুণিত 15, তারপরে 3 গুণিত কি 5 সমান হচ্ছে কত? 15। তাহলে এর উৎপাদক তোমার এখানে উৎপাদক কয়টা পাওয়া যাচ্ছে বলতো? 4টা। 1, 3, 5 আর হচ্ছে 15। তাহলে এর উৎপাদক 4টা। তাহলে এই 2টা উৎপাদকের বেশি কিন্তু উৎপাদক পাওয়া যাচ্ছে, তাই এটা কি তোমার হচ্ছে মৌলিক সংখ্যা হবে না, এটা যৌগিক সংখ্যা। যৌগিক বা অমৌলিকও বলতে পারো। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে মনে করো 17 সংখ্যাটা যদি আমি ধরি, যদি তোমাকে প্রশ্ন করে যে 17 কেন মৌলিক সংখ্যা, প্রশ্ন আসতে পারে এরকম মৌলিক সংখ্যা দিয়ে তোমাকে একটা বলে দিবে যে তুমি হচ্ছে বলো তো যে 17, বা যে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে পারে না 17 কেন মৌলিক সংখ্যা, তখন তুমি সংক্ষেপে তোমার মাথায় আগে কিন্তু টেকনিকটা নিয়ে আসতে হবে। আমি যে টেকনিকটা দিচ্ছি সেটা তুমি ফলো করো, আশা করি তোমাকে কোনো মানে সম্ভবত মনে না রাখলেও কিন্তু তোমার হচ্ছে না। কিন্তু এই সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এতগুলো ম্যাথ এবং তোমার হচ্ছে যে তুমি থিওরিটিক্যালি যদি না আসো, তাহলে কি তুমি সবকিছু মনে রাখতে পারবে না। তো আমি হচ্ছে মৌলিক সংখ্যার চেনার উপায় বা যে টেকনিকটা শেখাচ্ছি, সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে ভাঙা যায় না বা গুণ করে মেলানো যায় না, সেই সমস্ত সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তোমাকে যদি 17কে জিজ্ঞাসা করে, তাহলে তুমি মনে মনে চিন্তা করলা যে 17কে ভাঙা যায় না এবং এইকে হচ্ছে কি গুণ করে তোমার হচ্ছে মেলানো যায় না। এটা তোমার মাথার মধ্যে টেকনিক। কিন্তু তোমার সংজ্ঞার সাহায্যে তুমি যদি হচ্ছে প্রমাণ করতে চাও, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে সেই সমস্ত সংখ্যা যাদের ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই। তাহলে 17 সংখ্যাটা ওই সংখ্যা এবং ওই 17 এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নাই, তাই 17 সংখ্যাটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আশা করি হচ্ছে কি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে 2টা দেখো যে জোড় হচ্ছে সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে তুমি কোথাও জোড় সংখ্যা পাবা না, একমাত্র 2টা ব্যতিক্রম যা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে 2টা কেন মৌলিক সংখ্যা? একটু চিন্তা করো তো যে 2 কেন মৌলিক সংখ্যা, তোমার মনে প্রশ্ন আসতে পারে না? দেখো, আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাতে জানি যে ওই সংখ্যা নিজে এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। তাহলে 2 এর ক্ষেত্রে 2 এবং 1 ছাড়া 2কে কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় বলতো? 2 গুণিত 1, এবং তাহলে 1 এবং 2 এই হচ্ছে সংখ্যা ছাড়া, ওই সংখ্যা নিজে এবং 1 ছাড়া, তাহলে যে 2 ওই সংখ্যাটা নিজে আর 1 আর কোনো উৎপাদক নাই। 2 গুণিত 1, তাহলে এই সংখ্যাটার উৎপাদক কত? 2 আর 1, মানে ওই সংখ্যাটা নিজে এবং 1। তাহলে সংজ্ঞাতে যেহেতু তোমাকে বলে দিয়েছে যে যদি কোনো সংখ্যার ওই সংখ্যাটা নিজে এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক না থাকে, তাহলে সেই সমস্ত সংখ্যাই হবে মৌলিক সংখ্যা। তাহলে 2কে তুমি ভাঙাতে পারছো না, বা তুমি যদি টেকনিকের সাহায্যে মনে রাখতে চাও, 2কে কিন্তু আর ভাঙা যাবে না। 2কে তুমি আর ভাঙতে পারবা? যেমন মনে করো যে 6, 3 এর সাথে 2 গুণ করলে কত? 3 দুগুণা 6, তাই না? কিন্তু 2কে তুমি ভাঙাতে পারবা, কিন্তু এটা তো হচ্ছে যে যেমন 6কে যেভাবে স্বাভাবিকভাবে আমি হচ্ছে ভাঙাতে পারছি, কিন্তু 2কে তো ভাঙা যাবে না বা গুণ করে মিলানো যাবে না। তাই 2 হচ্ছে কি তোমার যে মৌলিক সংখ্যা। আশা করি তোমাদের ক্লিয়ার করতে হচ্ছে পেরেছি আর কি। তো মৌলিক সংখ্যার বিপরীত হচ্ছে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা। তো এই যৌগিক সংখ্যা নিয়ে আমরা এখন চলো বিস্তারিত হচ্ছে জানবো। যৌগিক সংখ্যাটা আসলে কি? যৌগিক সংখ্যা দেখো, যৌগিক বা অমৌলিক অনেকে হচ্ছে বলতে পারো যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা তাহলে কি হচ্ছে? যদি মৌলিক সংখ্যার ক্ষেত্রে এমন হয় যে ওই সংখ্যাটা এবং 1 ছাড়া আর কোনো উৎপাদক না থাকে, তাহলে সেটা যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে যে সমস্ত সংখ্যার ওই সংখ্যা এবং 1 ছাড়া
আরো বেশি কি আছে, উৎপাদক আছে, তাকেই আমরা কি হচ্ছে বলবো, যৌগিক সংখ্যা বলবো। একটু আমি যদি তোমাদের হচ্ছে সংজ্ঞাটা একটু খেয়াল করি, আমি ঠিক আছে, যে যে সকল সংখ্যার দুইয়ের অধিক সংখ্যক উৎপাদক আছে, ঠিক আছে। তো সংজ্ঞাতে বলছে দুইয়ের অধিক উৎপাদক থাকবে যে সকল সংখ্যার দুইয়ের অধিক কি থাকবে বলতো, উৎপাদক থাকবে। আমি তোমাকে টেকনিকের সাহায্যে শেখাবো। এটা তো হচ্ছে মূলত সংজ্ঞা, যে 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 সকল সংখ্যা দুইয়ের অধিক উৎপাদক থাকবে সেই সমস্ত সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু তুমি টেকনিকটা যদি আমার কাছে শিখে নাও, তাহলে তুমি পৃথিবীর সমস্ত যৌগিক সংখ্যাকে চিনতে পারবা। যৌগিক সংখ্যা হচ্ছে কোনগুলো? পৃথিবীর সমস্ত জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা একমাত্র দুই ছাড়া পৃথিবীর সমস্ত জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যার মধ্যে কিন্তু জোড়ও থাকবে, বিজোড়ও থাকবে। তাহলে জোড়ের কাহিনীগুলো শেষ হয়ে গেল। এবার সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু কি যৌগিক সংখ্যা হবে না। এর মধ্যে বেশ কিছু যৌগিক আছে, এর মধ্যে বেশ কিছু মৌলিক আছে। তো সেগুলো আমাদের একটু চিন্তা হবে। তো আমাদের একটু সুবিধা হলো যে কোনো জোড় সংখ্যা পেলেই আমি নিঃসন্দেহ সেটাকে বলে দিতে পারবো কি সেটা যৌগিক সংখ্যা। তোমার যৌগিক সংখ্যা একমাত্র দুই ছাড়া পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবই হচ্ছে কি তোমার হচ্ছে যৌগিক সংখ্যা, ঠিক আছে। তো এখন দেখো, তো আমরা প্রথমে এক কিন্তু কি হয়ে গেছে, যৌগিকও না মৌলিকও না যৌগিকও না। কেন যৌগিক মৌলিক না সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। বাট দেখো যে এক কিন্তু কি তোমাদের সহজভাবে যদি বলি যে এক কিন্তু কি হচ্ছে আমাদের যৌগিক না মৌলিক না, বাদ, এটা আউট। দুই তো আমাদের জোর, কিন্তু এটা হচ্ছে যে মৌলিকে পড়ে গেছে, তাই এটা আউট। থ্রি বিজোর, এটা তো আসবেই না। এরপর দেখো ফোরে যাও, ফোরটা আমাদের কি বলতো, যৌগিক সংখ্যা। কেন ফোর যৌগিক সংখ্যা? কারণ ফোরকে তুমি ভাঙাতে পারবা। 4 × 1 সমান হচ্ছে 4, 2 × 2 সমান হচ্ছে কত, 4। তাহলে এর উৎপাদক টোটাল কয়টা আসছে বলতো, 1 × 2 গুণিত হচ্ছে কত, 4 সরি, এই 1 2 আর হচ্ছে 4। তাহলে এর উৎপাদক টোটাল করে 3টা। তাহলে 2 এর বেশি কি উৎপাদক পাওয়া যাচ্ছে না, তাই 4 হচ্ছে কি যৌগিক সংখ্যা। এরপরে দেখো 5 বিজোড়, তাহলে এটা নেওয়ার প্রয়োজন নাই। তাহলে 6কে তুমি ভাগাও 2 × 3, তাহলে এর একের বেশি উৎপাদক, তাহলে এটা যৌগিক সংখ্যা। আর পৃথিবীর সমস্ত জোড় সংখ্যাই তো আমি হচ্ছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেবো এটা যৌগিক সংখ্যা। এরপর দেখো 6 পর 8, এটা হচ্ছে যৌগিক। এরপরে হচ্ছে 8 পর 9, এই যে দেখো 9 কিন্তু বিজোড় হলেও এটা কি হবে, যৌগিক সংখ্যা হবে। কেন 9 যৌগিক সংখ্যা? তোমার মনে প্রশ্ন আসে না? 9 কেন যৌগিক সংখ্যা? কারণ 9কে তুমি ভাঙতে পারবা এবং তাকে গুণ করে করে মিলাতে পারবা। 3 গুণ করলে কত হয় বলো তো, 9 হয় না? 3 × 3 সমান হচ্ছে 9 না? তাহলে এটা বিজোড় হলেও কি হবে, তোমার হচ্ছে যৌগিক হবে। তো এই হচ্ছে একদম খুঁটিনাটি বিষয় তোমাদের ব্যাখ্যা করে দিলাম। 9 পর এরপর আরো ডট পর্যন্ত চলতেই থাকবে। 9 পর 10 হচ্ছে যৌগিক সংখ্যা, 10 তো যৌগিক থাকবে। তারপরে 11 কিন্তু বিজোড়, কিন্তু এটা কি আসবে না, এটা যৌগিকে যাবে না, কারণ এটাকে ভাঙা যায় না। 12 13 14 15 কিন্তু বিজোড়, কিন্তু এটা কি হবে, তুমি যৌগিক হবে, কারণ 15কে তুমি ভেঙে মিলাতে পারবা, তাই 15 যৌগিক সংখ্যা। তো আশা করি এতটুকু বিষয় তোমাদের একদম ক্লিয়ার করতে পেরেছি। তো তোমাদের যৌগিক এবং মৌলিক সংখ্যার টেকনিক দুইটা বিষয় শেখানো হল, ঠিক আছে। এরপরে দেখো ওয়ানটা আসলে কি। চলো এখন আমরা ওয়ানটা সম্পর্কে একটু বিস্তারিত জানি, যে ওয়ানটা আসলে কি। 1 কিন্তু একটা স্পেশাল সংখ্যা, যেটা যৌগিকও না মৌলিকও না। কেন? তোমার কাছে আমার সহজ প্রশ্ন হলো, এক যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? এক যৌগিক না তোমার হচ্ছে মৌলিক সংখ্যা? এক হচ্ছে যৌগিক সংখ্যাও না মৌলিক সংখ্যাও না। কেন? প্রশ্ন আসতে পারে তোমার কাছে যে এক কেন যৌগিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি হচ্ছে শিখলাম বলো তো একটু। আমরা মৌলিক সংখ্যার সংখ্যাটা শিখলাম, যে মৌলিক সংখ্যা তাকে বলে যাদের উৎপাদক 2 এর বেশি থাকবে না। 2 এর বেশি সরি, তাহলে আমরা এককে কেন মৌলিক সংখ্যা বলবো? কারণ মৌলিক সংখ্যার যে সংখ্যাগুলো আমরা জানি, যে মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যা যাদের 2 এর বেশি উৎপাদক নাই, মানে ওই সংখ্যাটা নিজে এবং 1 ছাড়া, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। এবং যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যাদের 2 এর বেশি কি থাকবে বলতো, উৎপাদক থাকবে। 2 এর বেশি উৎপাদক থাকবে, তাদের হচ্ছে আমরা বলি যৌগিক সংখ্যা। এখন যে সংখ্যাটা, এককে ওই সংখ্যাটা ছাড়া আর কোন উৎপাদক আছে, এর উৎপাদক তো একটা। মৌলিক সংখ্যা হতে গেলে মিনিমাম তাকে 2টা উৎপাদক থাকতে হবে।
আর যৌগিক সংখ্যা হতে গেলে 2 এর বেশি উৎপাদক থাকতে হবে, 2 এর বেশি উৎপাদক থাকতে হবে। তাহলে 1 তো সে একই সংখ্যা, তার তো আর কোনো উৎপাদক নাই, তাহলে সে হচ্ছে কিভাবে তোমার হচ্ছে হবে বলতো, মৌলিক বা যৌগিক যাবে। তাই একটা হচ্ছে ব্যতিক্রম একটা সংখ্যা, যা হচ্ছে কি যৌগিক না মৌলিক না। আশা করি তোমাদের এতটুকু বিষয় আমি একদম ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আমরা ভগ্নাংশের আমরা হচ্ছে কি হচ্ছে শিখলাম, একটু যদি সংক্ষেপে তোমাকে হচ্ছে যে সামারি করে দেওয়ার চেষ্টা করি। আমরা মূলত বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যার যে ভাগ ছিল প্রধান 2টা ক্যাটাগরি, মূলদ এবং অমূলদ। তার মধ্যে অমূলদ সংখ্যা নিয়ে ছোট্ট করে আলোচনা করেছি এবং মূলদ সংখ্যার আমরা বিস্তারিত গেছি। মূলদ সংখ্যার যে দুইটা ক্যাটাগরি ছিল, ধনাত্মক আর ভগ্নাংশ। তার মধ্যে ধনাত্মকের যে সমস্ত বাচ্চা যা ছিল সবকিছু আলোচনা করেছি, ভগ্নাংশটা আমাদের বাকি আছে। এর পরবর্তী হচ্ছে লেকচারে আমরা একদম ভগ্নাংশের খুঁটিনাটি যে এভাবে বিষয় যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।